আমরা যদি এই এক্স-রে এবং সিটি স্ক্যান দেখি তাহলে এটা তো একদম পরিষ্কার যে এখানে মিলিয়ারি শ্যাডো দেখা যাচ্ছে, তাই না? সিটি স্ক্যানে এক্স-রেটা হয়তো ক্লিয়ার কাট না, কিন্তু এই এক্স-রেতে মিলিয়ারি শ্যাডো ছাড়াও আরেকটা ফাইন্ডিং আছে, যেটা তোমার টিউবারকুলোসিস হোক বা সার্কোইডোসিস হোক বা অন্য কোনো মেডিস্টিনাল লিম্ফোডেনোপ্যাথি হোক, সেদিকে সেটাকে ইন্ডিকেট করবে। সেই ফাইন্ডিংটা কোথায়? এখানে কোনো লিম্ফোডেনোপ্যাথি আছে? ওয়াইডেনিং অফ দ্য মিডিস্টিনাল স্পেস। কোথায় এটা? এখানে এটা তো মেডিস্টিনাম। এই যে দেখো এই জায়গায় মানে প্যারাট্রাকিয়াল শ্যাডো আছে, কিন্তু ওয়াইডেনিং অফ মেডিস্টিনাম ঠিক আছে, মানে ট্রাকিয়াল এরিয়াতে। তাহলে রাইট প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড দেখা যাচ্ছে এবং সিটি স্ক্যানও সেটা দেখা যাচ্ছে। আমরা সিটি স্ক্যানটা আজকে আলোচনা করব না, সেটা আমাদের আজকে টপিক না। তার মানে এরকম একটা লিম্ফোডেনোপ্যাথি এবং মিলিয়ারি শ্যাডো যদি থাকে, আমরা তো ডেফিনেটলি মিলিয়ারি টিউবারকুলোসিস চিন্তা করব, তাই না? কিন্তু এর কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। এই পেশেন্টকে যখন ট্রিটমেন্ট দেওয়া হলো, ট্রিটমেন্ট দেওয়ার পর কতদিন ট্রিটমেন্ট আমি বলতেছি না, পরে বলবো। আফটার সেভারাল মান্থ অফ ট্রিটমেন্ট পেশেন্টের এক্স-রে একদম ক্লিয়ার হয়ে গেল। তো এখন বলো তো পেশেন্টকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল? এই পেশেন্টকে স্টেরয়েড এটা স্টেরয়েডও হতে পারে, এনটিটিবিও হতে পারে, কারণ আমরা তো জানি না, পেশেন্টকে আমরা দেখিনি। কিন্তু এই আমি তোমাদেরকে যেটা দেখালাম ইন রিয়েল লাইফ, পেশেন্টকে স্টেরয়েড দেওয়ার পর এটা ক্লিয়ার হয়ে গেছিল। তার মানে দিস ওয়াজ নট টিউবারকুলোসিস। কিন্তু মোস্ট অফ দ্য কেস কিন্তু এরকম মিলিয়ারি শ্যাডো নিয়ে আমাদের কাছে যারা আসবে তারা কিন্তু মিলিয়ারি টিবির পেশেন্টই হবে। আমরা যদি একটা মিলিয়ারি টিবির পেশেন্টকে যখন এনটিটিবি দিব, তার কিন্তু এরকম মিলিয়ারি শ্যাডো চলে যাবে। মিলিয়ারি টিবিতে তো পার্ট অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট হিসাবে, লিম্ফ নোড টিবি হিসাবে তার তো মেডিস্টিনাল ওয়াইডেনিং থাকতে পারে, প্যারাট্রাকিয়াল বা আদার মেডিস্টিনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকতে পারে। তাহলে যদি তোমার অস্পিতে প্রশ্ন আসে যে কি ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্ট ভালো হয়ে গেল, সেক্ষেত্রে তোমার আসলে প্রথমে এনটিটিবিটাই চিন্তা করতে হবে, কারণ সার্কোইডোসিসে মিলিয়ারি শ্যাডো কিন্তু খুব কম হয় খুব কম। তাহলে দুইটা অ্যান্সার, একটা হবে এনটিটিবি, আরেকটা হতে পারে স্টেরয়েড। কিন্তু এই যে পেশেন্ট, সে আসলে কর্টিকোস্টেরয়েড 1 বছর খাওয়ার পর এই রেডিওলজিক্যাল শ্যাডো সব ক্লিয়ার হয়ে গেছে। তো তার মানে দেখো যে টিউবারকুলোসিস এবং সার্কোইডোসিস মানে কতটা কাছাকাছি, কিন্তু ট্রিটমেন্ট আকাশ পাতাল ব্যবধান। তার রেডিওলজিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার, কাপ, রেসপিরেটরি ডিস্ট্রেস ডেফিনেটলি ডিফারেন্স আছে। তারপরও এই দুইটা খুব কাছাকাছি। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে টিউবারকুলোসিস এবং সার্কোইডোসিসের মধ্যে কি রিলেশন। আমরা প্রায়ই এরকম পেশেন্ট পাই, অথবা তোমরা পাবা, বা প্রায়ই আমরা মিস করি। সব সময় তো আর পাওয়া হয় না, দেখলে চিন্তা না করার কারণে যে পেশেন্টের প্রথমে টিউবারকুলোসিস হলো, টিউবারকুলোসিস হওয়ার পর ফর মানে আফটার ফিউ মান্থস অর ইয়ার্স অর সেভারাল ইয়ার্স বা ডিকেড, ও আবার কিছু রেসপিরেটরি বা লিম্ফ নোড প্রবলেম নিয়ে আসলো। কিন্তু পরের বার যে মানে ম্যানেজমেন্ট তার দরকার, ওইটা আসলে টিবির ম্যানেজমেন্টে কিছু হবে না, তাকে তখন দিতে হবে সার্কোইডোসিসের ম্যানেজমেন্ট। তো এই টিবির পেশেন্টরা কেন সার্কোইডোসিস পরে ডেভেলপ করে, আবার কেন সেটা আমরা না জানি, আমাদের একটা ব্যাপার জানতে হবে যে টিউবারকুলোসিসের পেশেন্ট নেক্সট টাইমে যখন আবার রেসপিরেটরি বা লিম্ফ নোড প্রবলেম নিয়ে আসবে, তখন দ্যাট মে বি এ সার্কোইডোসিস, নট রিল্যাপস অফ টিবি। আমরা রিইনফেকশন, রিল্যাপস ওইটাই যদি শুধু চিন্তা করি, তাহলে এই সার্কোইডোসিস ডায়াগনোসিসটা হবে, আলটিমেটলি পেশেন্টের মরবিডিটি বাড়বে, ইভেন মর্টালিটিও বাড়তে পারে। তাহলে যেটা বললো যে ঐতিহাসিকভাবেই আমরা যখন সেই থার্ড ইয়ার থেকেই আমরা পড়তেছি প্যাথোলজিতে অথবা ডেভিডসনে এসে, যে টিবি এবং সার্কোইডোসিস চ্যাপ্টারে কিন্তু লেখে যে টিউবারকুলোসিস সাথে রিলেশন, দুইটাই গ্রানুলোমা, দুইটাই সার্কোইডোসিসে যে অর্গানিজমটাকে সাসপেক্ট করা হচ্ছে তার প্রথম নামও কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম, তাই না? তাহলে এটা ঐতিহাসিকভাবেই টিবি এবং সার্কোইডোসিস তোমার কাছাকাছি দুইটা ডিজিজ, এবং কিন্তু রিলেশনশিপটা আসলে আন্ডার এস্টিমেটেড আমরা বা আন্ডার ইনভেস্টিগেটেড। ওইটার উপর কিছুটা মানে চিন্তা জোগানোর জন্য আজকের মানে ডিসকাশন তোমাদের সাথে।
তো কেউ কেউ বলে যে এই দুইটা সেম ডিজিজ অফ ডিফারেন্ট স্পেকট্রাম, তাই না? এই স্পেকট্রামে অনেকটা ওই যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের যেরকম, যে একদিকে কোয়াশিরকম আরেকদিকে মেরাসমাস, কিন্তু এটার মেইন প্যাথোলজিটা হলো যে ম্যালনিউট্রিশন। এটা জাস্ট ফর এক্সাম্পল বললাম আর কি, যে একই ডিজিজ কিন্তু দুইটা দুই স্পেকট্রামে, এবং দুইটা অনেকটা দোলকের মতো এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক যেতে পারে, এবং বেশি যায় টিবি থেকে সার্কোডোসিসের দিকে বেশি যায়। যার নাকি আজকে টিবি হলো এই 2020-এ, পরবর্তীতে সে যখন আম, এই টিবি সার্কোডোসিস লাইক প্রেজেন্টেশন ডেভেলপ করবে, ধরো এবার সে কাশি নিয়ে আসছে, পরের বার সে লিম্ফ নোড নিয়ে আসলো, বা এবার সে প্লুরাল এফিউশন নিয়ে আসছে, পরে সে শ্বাসকষ্ট নিয়ে আসলো। এই রেসপিরেটরির টিবি সার্কোডোসিস ম্যানিফেস্টেশনের মতো 2020-এ যে টিবি টিউবারকুলোসিস লাইক প্রেজেন্টেশন নিয়ে আসলো, 5 বছর পরে গিয়ে দেখা গেল সে যদি সেম প্রেজেন্টেশন বা কাছাকাছি প্রেজেন্টেশন বা অন্য কোনো ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে এই দুইটার মধ্যে, তখন আমি একই কথা বারবার রিপিট করতেছি যে অন্য ডিজিজ কিনা, একই ডিজিজের রিল্যাপস না হয়ে অন্যটা কিনা, যে টিবি আগে ছিল এইবার সার্কোডোসিস হয়ে গেল কিনা, সেটা তোমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, তোমরা সবাই মাইক্রোফোন মিউট করে রাখো, কারো কারো সাউন্ড আসতেছে, মাইক্রোফোন মিউট করে রাখলে তখন তোমার এটা আইডিয়াল হবে। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ইন চ্যালেঞ্জিং স্বাভাবিক। আচ্ছা, এইটার পক্ষে এই যে আমি তোমাদেরকে বললাম যে টিবিটা পরে সার্কোডোসিস হয়, বা সার্কোডোসিসটা টিউবারকুলোসিসে কনভার্ট হতে পারে, যদিও প্রথমটা বেশি। এটার পক্ষে কিছু এপিডেমিওলজিক্যাল এভিডেন্স আছে। এটা হলো যে এরিয়াতে টিউবারকুলোসিস বেশি সেখানে তোমার সার্কোডোসিসও বেশি, তাই না? যেমন এন্ডেমিক এরিয়াতে আমরা যতই বলি যে সার্কোডোসিস আমাদের এরিয়াতে রেয়ার, আসলে রেয়ার না। এখন হয়তো বলি না, কিন্তু একটা সময় বলা হতো যে সার্কোডোসিস আসলে রেয়ার ডিজিজ, বা আমি পাই নাই, বা অমুকে পাই নাই। ওইটা মানে আমরা চিন্তা করি নাই বলে, বা তখন এত ইনভেস্টিগেশন ফেসিলিটি ছিল না বলে, বা তখন এইচআরসিটি করা হতো না, বা এইচআরসিটি ইন্টারপ্রিটেশনের প্রবলেম ছিল বলে তখন তোমার ডায়াগনোসিস হয়নি। কিন্তু আমরা আমাদের যেহেতু এটা টিবি এন্ডেমিক এরিয়া, আমাদের এই এরিয়াতে সার্কোডোসিস নট আনকমন। অ্যাটলিস্ট তুমি ওই ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে, মানে যেখানে টিবি কম, তাদের চেয়ে আমাদের সার্কোডোসিস বেশি। তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিতে দুইটা ডিজিজ বলো তো, মনে করো যে ইংল্যান্ডে যেখানে কমন কিন্তু আমাদের এখানে তুলনামূলকভাবে কম, উত্তর ইউরোপে এরকম দুইটা ডিজিজের নাম বলো, মানে কথায় কথায় আসতো স্যার হিস্টোপ্লাজমোসিস একটা। না, হিস্টোপ্লাজমোসিস হলো আমেরিকায়, যদি ইউরোপ বলা হয় যেমন স্যার টাইপ 1 ডায়াবেটিস, এটা ইউরোপে বেশি। হ্যাঁ, কি টাইপ টাইপ 1 ডায়াবেটিস স্যার, এটা তো উত্তর ইউরোপে বেশি আর কি। আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিস স্যার। সিস্টিক ফাইব্রোসিস বেশি। Fibrosis। এই জন্য দেখবা যে সিস্টিক ফাইব্রোসিস ফাউন্ডেশন বা সিস্টিক ফাইব্রোসিস রিসার্চ অনেক কিছু হচ্ছে, কারণ এটা যেহেতু তাদের নিজেদের ডিজিজ। আরেকটা নিউরোলজিক্যাল ডিজিজ আছে, ওইটা মাল্টিপল স্ক্লেরোসিস, ওইটা হ্যাঁ, এটা বিষুবরেখা থেকে যত উত্তরে যাওয়া যায় বা যত দক্ষিণে যাওয়া যায়, এটার হার তত বেশি বাড়ে। তার মানে উত্তর এরিয়াতে ইউরোপটা তো অলমোস্ট উত্তর ইউরোপটা তো অলমোস্ট উত্তর মেরুর কাছাকাছি, ওয়ার্ল্ডের একদম উত্তর দিকে। যাই হোক, এমনি ওইটা আমাদের পয়েন্ট না। তো এরকম মানে এক এক এরিয়াতে এক একটা ডিজিজ মানে বেশি মানে প্রিভিলেন্ট, তেমনি সার্কোডোসিসটা যে এরিয়াতে টিউবারকুলোসিস বেশি, সেই এরিয়াতে সার্কোডোসিসটা বেশি পাওয়া যায়। আর কিছু ব্যাকটেরিওলজিক্যাল এভিডেন্স আছে যে টিবি এবং সার্কোডোসিসের রিলেশনশিপের পক্ষে। সেটা হলো যে সার্কোয়েড টিস্যুতে কিন্তু পিসিআর করলে তুমি মাইক্রোব্যাকটেরিয়াল ডিএনএ পেতে পারো। সুতরাং কোন একটা টিস্যুতে যখন পিসিআর তোমাকে বলে দিল যে এখানে ডিএনএ পাওয়া গেছে, তাহলে কিন্তু তোমাকে একদম শতভাগ কনফিডেন্টলি বলা যাবে না যে দিস ইজ ডিউ টু টিউবারকুলোসিস। হ্যাঁ, তাহলে আমাদের একটা লার্নিং হলো যে কোনো টিস্যুতে তার পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস আছে, প্রথমবার না, কিন্তু আগে সে এনটিটিভি পেয়েছে বা টিউবারকুলোসিস হিস্ট্রি আছে, এটা সেকেন্ড টাইম ডিজিজ, আমরা রিল্যাপস চিন্তা করতেছি। ওই ক্ষেত্রে তুমি যদি ইভেন পিসিআর পজিটিভও পাও, তারপরেও কিন্তু সেটা সার্কোডোসিস হওয়া সম্ভব। আর কিছু কেস রিপোর্ট আছে
যেখানে দেখা গেছে যে এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া বা আহ, মানে সার্কোয়েড পেশেন্টের টিস্যুতে পাওয়া যায়। তাহলে একটা এপিডেমিওলজিক্যাল লিংক আমরা পেলাম, তারপরে ব্যাকটেরিওলজিক্যাল লিংকও আমরা পেলাম বিটুইন সার্কোডোসিস এবং টিউবারকুলোসিস। তারপর কিছু ইমিউনোলজিক্যাল এভিডেন্স আছে, আমরা ওটাতে আর যাচ্ছি না। তার মানে যেটা বললাম যে টিবি এবং সার্কোডোসিস এটা আসলে একটা একটা কমন ডিজিজের দুইটা স্পেকট্রাম বা সেম ডিজিজের দুইটা স্পেকট্রাম কেউ কেউ চিন্তা করে। আমরা ওইটা চিন্তা না করলেও, মানে একদম সেম ডিজিজ চিন্তা না করলেও দুইটা ডিজিজই মনে করি, কিন্তু দুইটার মধ্যে একটা মানে আন্তঃসম্পর্ক আছে, একটা ইন্টার রিলেশনশিপ আছে। তাহলে টিউবারকুলোসিস যার হবে সে সার্কোডোসিস হতে পারে, পরে আবার যার সার্কোডোসিস আছে সেও পরে টিবি ডেভেলপ করতে পারে। তবে এই লাইনটা কমন, টিবি থেকে সার্কোডোসিস। আবার ধরো যে এটা টিউবারকুলোসিস এবং এটা সার্কোডোসিস, একটা পোরশন থাকবে যাদের একই সঙ্গে টিবিও আছে সার্কোডোসিসও আছে। মানে তার একদিকে স্পুটাম এফবি পাচ্ছ, আবার অন এক্সামিনেশনে তার ক্রিপিটেশনস পাচ্ছ, আবার অন এইচআরসিটি তে বা চেস্ট এক্সরে বাইলেটারাল হাইলার লিম্ফোনোডেনমি পাচ্ছ। তাহলে তুমি একটা গ্রুপ থাকবে, আমরা পরে দেখবা যে একটা কেস চীনের একটা কেস, যে তার একই সঙ্গে টিউবারকুলোসিসও আছে সার্কোডোসিসও আছে। সেই ক্ষেত্রে তোমার এমটি কি হবে, তার কারো কারো যার নাকি টিবিটা প্রিডোমিনেন্ট তার এমটি পজিটিভ হবে, আবার যার সার্কোডোসিস প্রিডোমিনেন্ট তার এমটি নেগেটিভ হবে। তার মানে একটা গ্রুপ থাকবে যাদের এমটি পজিটিভ নেগেটিভ দিয়ে আমরা কিছু বলতে পারবো না। দেখা গেলো এমটি পজিটিভ, আসলে তার সার্কোডোসিসের ট্রিটমেন্টও লাগতেছে। এখন তোমার যদি সেই ধারণাটা না থাকে বা তোমার যদি সেই সন্দেহটা না থাকে, সাসপিশনটা না থাকে, তাহলে তুমি ইউ উইল গিভ ট্রিটমেন্ট অফ টিবি, সার্কোডোসিস মিস করবে। সার্কোডোসিসের জন্য যে ক্ষতিটা সেটা তো পেশেন্ট অ্যাভয়েড করতে পারবে না, হতেই থাকবে। জাস্ট এনটিটিভির সাথে স্টেরয়েড দিয়ে দিলে কিন্তু তার কমপ্লিট ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন। টোটাল হয়তো এনটিটিভি আমরা 6 মাস দিলাম, 6 মাসের এনটিটিভি শেষ, তারপরে আরো 6 মাস ধরে স্টেরয়েড দিলাম অ্যাপ্রোপ্রিয়েট ডোজে, তাহলে আমার ফুল ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা কি শুধুই টিবি, নাকি এটা শুধুই সার্কোডোসিস, নাকি এটা টিবি সার্কোডোসিসের কম্বিনেশন। তাহলে কখন আমরা টিউবারকুলার সার্কোডোসিস চিন্তা করব? টিউবারকুলার সার্কোডোসিস চিন্তা করব যখন পেশেন্ট হু হ্যাড টিবি, তার এক সময় টিবি ছিল এবং পরে সে সার্কোডোসিস লাইক ফিচার ডেভেলপ করছে। ওটাকে বলে তোমার টিউবারকুলাস সার্কোডোসিস। আজকে তোমরা নেটে গিয়ে সার্চ দিবা যে হোয়াট ইজ টিউবারকুলাস সার্কোডোসিস। এমনি তো সার্কোডোসিস হয়ই, সব পেশেন্ট তো আর টিবির পরই সার্কোডোসিস হবে তা না, ম্যাক্সিমাম পেশেন্টই তো এমনি সার্কোডোসিস নিয়ে আসে। কিন্তু যে পেশেন্টরা আগে টিবি তারপরে বিএইচএল অথবা আদার ফিচার অফ সার্কোডোসিস নিয়ে আসলো, তাদেরকে আমরা বলবো টিউবারকুলার সার্কোডোসিস। তো আমাদের ওই জাস্ট আগের এটাই, যে তার টিবি পরে ডেভেলপ করলো সার্কোডোসিস, মানে দিস ওয়ান, এটা টিবি থেকে সার্কোডোসিস। তারপর কোএক্সিস্টেন্ট টিবি এন্ড সার্কোডোসিস, এটা এই দুইটা যেখানে তোমার মার্কস করলো, এই সার্কেল এবং এই সার্কেল যেখানে মার্কস করলো, কোএক্সিস্টেন্ট টিবি এবং সার্কোডোসিস। তারপরে সার্কোডোসিস লেটার ডেভেলপ টিবি, সে যদি এই পথে যায়, উল্টা পথে যায়। তো আমি আবারও বলি যে এই উল্টা পথটা কম হয়, কিন্তু এইটা কিন্তু বেশ কমন, আমরা চিন্তা করি না বলে সেটা পাই না। বা ধরো যে টিউবারকুলার লিম্ফোডেনোপ্যাথি তুমি ট্রিটমেন্ট করলা, পরে যখন আবার সে লিম্ফ নোড নিয়ে আসে, আমাদের চিন্তার মধ্যে কিন্তু সার্কোডোসিসটা কম থাকে, তাই না? আমাদের চিন্তার মধ্যে থাকে যে এটা হয়তো প্যারাডক্সিক্যাল রিঅ্যাকশন, এটা ওই নরমাল ড্রাগ রিঅ্যাকশনের জন্য, অথবা এটা রিল্যাপস হয়েছে। কিন্তু একই সঙ্গে চিন্তা করতে হবে এটা হয়তো টিবি কিছুই না, এটা পেশেন্ট হ্যাজ কনভার্টেড টু সার্কোয়েড লিশন, সার্কোডোসিসের জন্য লিম্ফোডেনোপ্যাথি। আর আরেকটা মনে রাখবা যে টিউবারকুলোসিসের পরে কিন্তু লিম্ফোমাও হতে পারে, রেয়ারলি, ওটা লেস কমন। তার মানে যদি তোমার কখনো প্রশ্ন আসে যে একটা পেশেন্টের টিউবারকুলার লিম্ফোডেনোপ্যাথি হিল হয়ে গেছে, সে মানে কি বলা যায়, সে কিউর হয়ে গিয়েছিল, এখন আবার 2 বছর পরে লিম্ফ নোড নিয়ে আসলো, কি হতে পারে? তাহলে আমাদের 1 নাম্বার রিল্যাপস হতে পারে, রিল্যাপস টিবি, তারপরে এটা সার্কোডোসিস হতে পারে, আর তারপরে এটা লিম্ফোমা হতে পারে। এই সবগুলি তোমাকে কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আনতে হবে। আবার যদি এমন হয় যে না, সে ট্রিটমেন্ট পাওয়া অবস্থাতেই 2 বছর পরে না, সে ট্রিটমেন্ট পাচ্ছিল, লিম্ফ নোড চলে গেছিল 2 মাসের মাথায়, আবার 4 মাসের মাথায় আবার লিম্ফ নোড চলে আসলো, তবে কিন্তু এই যে ট্রিটমেন্ট ফেলিউর একটা ডিডি আসবে, তারপরে এখানেও টিউবারকুলার সার্কোডোসিস হতে পারে।
একদম ট্রিটমেন্ট চলা অবস্থায় উইদিন 6 মান্থের মধ্যে পেশেন্ট কিন্তু সার্কোসিস কনভার্ট করতে পারে। তাহলে যখন তোমার এই 2 মাসের মাথায় একটু রেসপন্স করার পর আবার 15 দিন পর 1 মাস পর আবার সে সাইন সিম্পটম ডেভেলপ করলো, ডিফারেন্ট সাইন সিম্পটম, হ্যাঁ, দেখা গেলো যে 2 মাস এনটিটিভি পেলো, লিম্ফ নোড চলে গেল, 3 মাসের মাথায় তার শ্বাসকষ্ট শুরু হলো, এসপিও2 কমে গেল, অথবা এসপিও2 না কমুক তার ক্রেবস পাওয়া গেল, অথবা এক্সরেতে লিম্ফ নোড বিএইচএল পাওয়া গেল, তখন বুঝতে হবে যে এই পেশেন্ট একই সঙ্গে সে সার্কোসিস ডেভেলপ করে ফেলছে। তাহলে আমাকে তার এনটিটিভি কোর্স শেষ করতে হবে এবং সাথে ওই ফর সার্কোসিস তাকে স্টেরয়েড শুরু করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কোন সেটআপে আমরা টিউবারকুলার সার্কোসিসটা চিন্তা করব। তো তো কি হবে যে ওই যে সেটআপটা যে ক্লিনিক্যাল ফিচার অফ বোথ ডিজিজ, দুইটারই ক্লিনিক্যাল ফিচার থাকবে। ধরো টিউবারকুলোসিসের জন্য তার হয়তো সিস্টেমিক ফিচারগুলি আছে, কাফ হচ্ছে, আবার সার্কোসিস যেহেতু আইএলডি সেটার জন্য হয়তো দেখা গেল হাইপোক্সিয়া হচ্ছে, এক্সারশনাল ব্রেথলেসনেস খুব বেশি হচ্ছে বা ক্রিপিটেশনস পাচ্ছ, তাহলে তুমি দুই রকমের ক্লিনিক্যাল ফিচার একই পেশেন্টের মধ্যে পাচ্ছ, টিউবারকুলোসিসেরও পাচ্ছ, সার্কোসিসেরও পাচ্ছ। আর ডিফারেন্ট কোর্স হবে, যার নাকি শুধুই টিউবারকুলোসিস তার কোর্স অফ ট্রিটমেন্ট যা, আর যার টিবি এবং সার্কোসিস তার কোর্স অফ ট্রিটমেন্ট কিন্তু তা হবে না। কারণ তাকে তুমি যতক্ষণ স্টেরয়েড না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত পেশেন্ট কিন্তু কি বলা যায় রিকভার করতেছে না, তুমি নিজেও স্যাটিসফাইড হচ্ছ না যে তাকে আমি টিউবারকুলোসিস ডায়াগনোসিস করে এনটিটিভি দিলাম বাট হি ইজ নট রেসপন্ডিং, তার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, জ্বর কমছে ঠিক আছে, আবার হুট করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কারণটা কি? ওই সময় তুমি যদি এই জিনিসটা মাথায় না থাকে কখনোই তুমি কোনো সমাধানে বুঝতে পারবে না যে টিবি পেশেন্টের কেন শ্বাসকষ্ট হবে। আচ্ছা, মামুন কি ঢুকতে পারলো? না স্যার, পারেনি স্যার। পারেনি। কখন আমরা একটা পেশেন্ট এনটিটিভি পাচ্ছে, টিউবারকুলোসিস কনফার্ম, ধরো যে স্পুটামি আমি এ বি পেয়েছি, আর তো কোনো কথা নাই, তাকে তো আমি এনটিটিভি দিবই, দেওয়ার পরও আমি কখন রিকনসিডার করবো যে এটা শুধুমাত্র টিবি না অন্য কোনো কিছু আছে। আবার এমন হতে পারে ধরো যে সেকেন্ড টাইম রিল্যাপস কেসে যে তাকে আমি তেমন ডেফিনিট কোনো প্রমাণ নাই টিবির পক্ষে, কিন্তু যেহেতু তার 5টি টিউবারকুলোসিস আছে, এখন আবার রেসপিরেটরি প্রবলেম, রেডিওলজিক্যাল হোক, ক্লিনিক্যাল হোক, লিম্ফ নোড হোক, তখন আমরা দিলাম এনটিটিভি। যদি এমন হয় যে পেশেন্টের মানে এটিপিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে যে তাকে আমি এনটিটিভি দিচ্ছি, তার জ্বর কমতেছে ঠিক আছে, ওজন বাড়তেছে কিন্তু শ্বাসকষ্ট কমতেছে না, অথবা তার টিউবারকুলোসিস কিন্তু তার আমি ক্রিপিটেশনস পাচ্ছি, তাহলে একটু অন্যরকম হয়ে গেল, তাই না? মিলানো যাচ্ছে না টিউবারকুলোসিসের সাথে। এরকম যদি এটিপিক্যাল ম্যানিফেস্টেশন হয় তাহলে তুমি চিন্তা করবা যে এটা কি আদৌ টিবি নাকি সার্কোইডোসিস নাকি দুইটার কম্বাইনেশন। আচ্ছা, তারপরে যদি এমন হয় যে তাকে তুমি এনটিটিভি দিচ্ছ কিন্তু সিমটম পারজিস্ট করতেছে, যাচ্ছে না, সেই লিম্ফ নোড রিল্যাপস টিবি হিসাবে এনটিটিভি দিয়ে দিচ্ছ কিন্তু ওই লিম্ফ নোডের আর কোনো খবর নেই, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা তার যে শ্বাসকষ্ট বা কাপ নতুন করে আসলো তাকে তুমি এনটিটিভি দিচ্ছ, তার কোনো ইমপ্রুভমেন্ট নেই, কারণ দি পেশেন্ট নিডস স্টেরয়েড। মনে করো যে টিবি থেকে সার্কোসিস হয়ে গেছে, তাকে তুমি দিচ্ছ এনটিটিভি। তাহলে এরকম যদি হয় যে পারজিস্টেন্ট সিমটম এবং প্রোগ্রেসিভ সিমটম যতই এনটিটিভি হিসেবে পেতে থাকুক কিন্তু এটা আসলে সিমটমটা প্রোগ্রেস করতেছে, সে ডে বাই ডে আরো খারাপ হয়ে যাচ্ছে, তখন তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যে এটা টিউবারকুলোসিসের পেশেন্ট আবার সার্কোইডোসিসে কনভার্ট হয়ে গেছে কিনা। আর যদি এমন হয় যে প্যারেনকেমাল শ্যাডো এবং লিম্ফ নোড কম্বাইন থাকে তবুও আমাকে চিন্তা করতে হবে। আর হাইপোক্সিয়া থাকলে কিন্তু দিস গো ইন ফেভার অফ সার্কোইডোসিস। টিউবারকুলোসিসের পক্ষে টিউবারকুলোসিস এমন কি করবে, খুব বেশি এক্সটেন্সিভ বাইলেটারাল ইস্যু না হলে যে তার একদম হাইপোক্সিয়া করে ফেলবে, সাইনোসিস করে ফেলবে, বা পালস অক্সিমিটার দেখলে তোমার এসপিও2 কমে ফেলবে। তাহলে এরকম হাইপোক্সিয়া পেলে আমাদের চিন্তা করতে হবে যে হয়তো পেশেন্টের এখন টিবি নাই, সার্কোইডোসিস, অথবা টিবির ফিচারও যদি সাথে থাকে ব্যাকটেরিওলজিক্যাল বা আদার ফিচার, তাহলে দুইটা একসাথেই আছে পেশেন্টের মধ্যে। এই পেশেন্টটা আমাদের 307-এ ভর্তি ছিল। তোমরা তখন কি অনল তোমরা কি ছিলা? তখন ছিল না মনে হয়, একটা টিউবারকুলার সার্কোসিস পেশেন্ট ভর্তি ছিল 307-এ। না স্যার, তখন ছিল না। আচ্ছা, তো মিসেস রোকেয়া 40 ও 307-এর বেড 5-এ ভর্তি ছিল।
ডায়াবেটিক ছিল। আরেকটা পয়েন্ট যে ডায়াবেটিক পেশেন্টদের এটা বেশি হয়। যেসব ডায়াবেটিক পেশেন্টদের টিউবারকুলোসিস হয় তাদের পরবর্তীতে সার্কোডোসিস হওয়ার চান্স বেশি। আচ্ছা, ওনার এই এক্সারশনাল ব্রেথলেসনেস এবং এসপি2 অনেক কম, 69% এর মতো ছিল। বাইভেজাল ক্রিপিটেশন ছিল এবং অন এক্সারশন মানে আইএলডি লাইক ফিচার, যেটা এক্সারশনে তোমার রেপিড এসপি2 কমতেছিল, রেপিড ডিস্যাচুরেশন হচ্ছিল। একই সঙ্গে ওনার ফিভার ছিল, অ্যানোরেক্সিয়া ছিল, এটা সার্কোডোসিসও থাকতে পারে। তো ওভারঅল ফিচারটা তোমার সার্কোডোসিসের মতো, কিন্তু ওনার এমটি স্ট্রংলি পজিটিভ এবং এবি পজিটিভ। তো তুমি যাবা কোথায়? পেশেন্টের একদিকে ক্লিনিক্যাল ফিচার তোমার এসপি2 কম, আমি দেখাই এইটা ছিল ওনার এক্সরে, এবং এই এক্সরেটাও মানে টিপিক্যাল অফ সার্কোডোসিস না, ওনার কিন্তু ইউনিল্যাটারাল। আচ্ছা, এক্সরেতে ইউনিল্যাটারাল, সিটি স্ক্যানে অবশ্যই আমরা বাইলেটারাল পেয়েছি, কিন্তু এক্সরেতে দেখা যাচ্ছে তুমি বাইলেটারাল বিএইচএল বলার মতো চান্স নাই। একদম রাইট সাইডে বিরাট হাইলার লিম্ফ নোড আছে। তো একটা হলো এই লিম্ফ নোড, এসপিউ2 কম, পেশেন্ট একটু হাঁটলি হাঁপায় যাচ্ছে, এই এই ব্যাপারগুলি হলো সার্কোডোসিসের পক্ষে। আবার অন্যদিকে ওনার এই এমটি পজিটিভ, স্পুটাম পজিটিভ থাকলে তো টিবি আর কোনো কথাই নেই। এখন স্পুটাম এবি পজিটিভ, এই যে এটা হলো ছিল এমটি। এমটি কিন্তু ইন্ডিউরেশন অনেক বড় ছিল, 18 না 20 এরকম ছিল। দিস ওয়াজ আর এমটি। তাহলে সার্কোডোসিসে এমটি নেগেটিভ হবে না? এরকম স্ট্রং এমটি, তারপরও ওই পেশেন্টের সার্কোডোসিস চিন্তা করতে হলে কিন্তু বুকের পাটা লাগে, তাই না? কিন্তু আজকে থেকে আমাদের ওটা সাহস লাগবে না, আজকে থেকে আমাদের নলেজই আমাদেরকে বলে দিবে যে ইয়েস, ইট ইজ পসিবল। এরকম স্ট্রং পজিটিভ এমটি এবং এবি পজিটিভ, আমরা তো তাকে শুধুমাত্র এনটিটিভি দিয়ে ধরে নিব যে আমার ট্রিটমেন্ট হয়ে গেল। কিন্তু একই সঙ্গে তার যে হাইপোক্সিয়া, তার যে বিএইচএল, আচ্ছা সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে তার প্যারেনকাইমাল অপাসিটিও আছে, আইএলডি লাইক ফিচারও আছে, হ্যাঁ, তার বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথিও আছে, যদিও এটা কন্ট্রাস্ট দেয়া না। তো আমরা এটাকে ডায়াগনোসিস করলাম যে টিউবারকুলার সার্কোডোসিস, এবং তাকে আমরা এনটিটিভি দিলাম। আসলে প্রথমে আমরা এনটিটিভি দিয়েছিলাম, এনটিটিভি দিলাম যে তার এবি পজিটিভ, স্ট্রং এমটি যদি ইমপ্রুভ করে, কিন্তু পেশেন্ট কিন্তু ইমপ্রুভ করতেছিল না। এবং তার যেহেতু ডায়াবেটিস ছিল সেজন্য স্টেরয়েড, প্রথমে স্টেরয়েড যে দিতেই হবে ওইটা চিন্তা করতে 1-2 দিন সময় লাগলো, যে এটা তো রেসপন্স করবে না, হয় আমরা সার্কোডোসিসের ট্রিটমেন্ট কেন দিব না। তারপরে যেহেতু ডায়াবেটিস ছিল আমরা আরেকটু রিলাক্টেন্ট ছিলাম যে দেখি না এনটিটিভিতে যদি ইমপ্রুভ করে। পরে যাই হোক আমরা তাকে স্টেরয়েড অ্যাড করলাম এবং ইনসুলিন বা আদার ড্রাগ সবকিছু টাইট্রেট করে টোরে ওই ড্রাগটা আমরা মেনটেন করে গেলাম। কারণ পেশেন্ট যদি স্টেরয়েড যদি তার দরকার হয়, ইফ ইট ইন্ডিকেটেড, আমরা তো ইনসুলিনের ডোজ বাড়াইতে হবে, অ্যান্টিডায়াবেটিক বাড়াইতে হবে, সেজন্য তো আমরা না দিয়ে পারবো না, আমাকে আরেকটু ভিজিলেন্ট হতে হবে তার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। কিন্তু সেই প্রেশারটা তোমাকে নিতে হবে, তাই না, যে না আপনার তো ডায়াবেটিস, আমি স্টেরয়েড দিব না, এবং সে দায়িত্বটাও নিতে হবে। তুমি যদি আবার স্টেরয়েড দিয়ে বলো যে এটা আপনি নিয়মিত মাপবেন বা ওই জায়গায় দেখা করবেন, সেটাও হবে না। তোমার নিজেকেই খোঁজ খবর রাখতে হবে যে এটা আসলে কন্ট্রোল হচ্ছে কিনা। তো এই সিমিলার একটা কেস, এটা তোমার একটা জার্নাল থেকে নেওয়া, এই যে লাং ইন্ডিয়া থেকে নেওয়া, যে কনকমিটেন্ট টিউবারকুলোসিস এবং সার্কোডোসিস একই সঙ্গে। আমাদের পেশেন্টটা কি হলো, আমাদের পেশেন্টটা এখানে কোন গ্রুপের ছিল বলতো? এই যে পেশেন্ট ডেসক্রাইব করলাম এই ছবির কোনটাতে পড়ছিল? এই ব্ল্যাক হোয়াইট নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট? এটা পড়ছে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে, কারণ তার তো একই সঙ্গে টিউবারকুলোসিসও আছে এবং সার্কোডোসিসও আছে। হ্যাঁ, তার সিটি স্ক্যানে ছিল সার্কোডোসিসের ফাইন্ডিং অলমোস্ট রাইট। তো দেখো কেস হিস্ট্রিটা দেখো, যে 35 ইয়ার ওল্ড চাইনিজ উমেন, আমাদের তো ওই ফিমেল এরকমই ছিল, আমাদের পেশেন্টের বয়স এরকমই 35-40 মতো। প্রেজেন্টেড হিস্টোলজিক্যালি ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম টিউবারকুলার লিম্ফোডেনোসিস। হ্যাঁ, আচ্ছা, ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম। she was also found to have thrombocytopenia, অন্য যা ছিল। After 15 months of NTTB treatment, despite resolution of cervical lymphadenopathy, she started to experience dyspnea. শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। Also, chest X-ray show, chest radiograph appearance, thrombocyte count, liver biochemistry all had deteriorated.
Histologic finding from tissue obtained by transbronchial biopsy and open lung biopsy are consistent with sarcoidosis, but also showed the presence of mycobacterial DNA. দেখছো কত জায়গায় কনফিউশন, তার ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি করা হলো, সেখানে সার্কোডোসিস লাইক ফিচার। এখন সার্কোডোসিস লাইক ফিচার মানে কি? গ্রানুলোমা। গ্রানুলোমা তো টিবিতেও পাওয়া যেতে পারে, এবং একই সঙ্গে একটা পেশেন্টের গ্রানুলোমা পাওয়া গেছে এবং তার যদি ডিএনএ পজিটিভ হয়, মাইক্রোব্যাকটেরিয়াল ডিএনএ পজিটিভ হয়, অথবা ইভেন জিন এক্সপার্ট যদি পজিটিভ হয়, তোমার অন্য কিছু চিন্তা করার মতো সাহস কি হবে? মানে হবে না, কিন্তু সেটা থাকতে হবে তোমার। তারপরেও চিন্তা করতে হবে যে এটা আসলেই টিউবারকুলোসিস নাকি অন্য কিছু। সেটা সার্কোডোসিস দ্বারাও এই এই কন্ডিশনটা তুমি ব্যাখ্যা করতে পারবা। তো she subsequently achieved a very good response clinically, radiographically, hematologically, biochemically with 1 year of corticosteroid treatment for her sarcoidosis, and she remained relapse free afterward. তার মানে এটা অনেকটা আমাদের সঙ্গে মিলে গেছে। যদিও আমাদেরটা একদম বেশি কনকমিটেন্ট ছিল একই সঙ্গে, ওদেরটা আগে এনটিটিভি দেওয়া হলো, এনটিটিভি খাওয়া অবস্থায় বা কিছু পরে ওই সার্কোইডোসিস লাইক ফিচার হাইপোক্সিয়া ডেভেলপ করলো। স্যার একটু কথা বলবো? হ্যাঁ বলো। স্যার এই ক্ষেত্রে স্যার আমরা ড্রাগ রেজিস্ট্যান্স চিন্তা করলাম না কেন? পেশেন্টের সবকিছু টিবির ফেভারে ছিল, টিবির ওষুধ খাওয়ার পরেও ডিটোরিয়েট করছে কিংবা ইমপ্রুভ হলো না। ডেফিনেটলি ওরা করছে, তোমাকে ওটা চিন্তা করতেই হবে। এবিসিএস অর্থাৎ এই যে পেশেন্টের মেইন একটা স্ট্রাইকিং ফিচার ছিল তোমার হাইপোক্সিয়া। হাইপোক্সিয়াটা তোমার স্ট্রাইকিং এক্সপেরিয়েন্স ডিসনিয়া। তো এরকম হাইপোক্সিয়া বা এসপিটো কমাটা টিবিতে খুব কমন না, এটা একটা। আবার তার ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি বা আদার ফিচারগুলিতে তোমার যে নন কেজিটিং গ্রানুলোমা পাওয়া গেছে। প্রথমে ছিল কেজিটিং গ্রানুলোমা, পরের বার তোমার ছিল সার্কোইডোসিসের ফেভারে। তারপরেও তোমাকে অবশ্যই আমরা যখনই কোনো জিন এক্সপার্ট পজিটিভ পাই, যখনই কোনো ডিএনএ পাবো, বা যখন টিউবারকুলোসিস আগে ছিল পরে টিবি লাইক ফিচার নিয়ে আসছে, আমরা তো বাই রুটিন বা বাই প্রোটোকল এবিসিএস করবই। এফবি কালচার এবং ডিএসটি মানে ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্ট ওরা ডেফিনেটলি করছে, এখানে হয়তো শর্টকাট করার জন্য ওটা মেনশন করেনি। এটা হলো চায়নার কেস রিপোর্ট। তো তারপরেও তুমি ওটা চিন্তা করবা, কিন্তু ওই রিপোর্ট আসতে যে 2.5 মাস সময় লাগবে, বা যদি আরো রেপিড টেস্টও করে কয়েক সপ্তাহ তো সময় লাগবে, এই সময়টাতে কিন্তু তোমাকে তোমার ক্লিনিক্যাল জাজমেন্টের উপর তুমি যাতে স্টেরয়েড দিতে পারো, সেই জন্য আমাদের আজকের ডিসকাশন। যে একটা পেশেন্টের হাইপোক্সিয়া হচ্ছে, হ্যাঁ একটা পেশেন্টের দেখো এটা ডিসেমিনেটেড সার্কোইডোসিস, তার লিভার ইনভলভমেন্ট আছে, তার আদার সিস্টেম ইনভলভমেন্ট আছে, তাই না? লিভার বায়োকেমিস্ট্রি কিন্তু সার্কোইডোসিসে অল্টার হতে পারে, যেমন হ্যাপাটিক সার্কোইডোসিস পর্যন্ত হয়। তো এই পেশেন্টকে পরের বার কিন্তু তাকে কোনো এনটিটিভি দেয়নি, একটা খেয়াল রাখো। তোমাকে বাই প্রোটোকল হিসাবে অবশ্যই এবিসিএস বলতে হবে, কারণ এমডিআর এর পেশেন্ট মিস করে যদি আবার সার্কোইডোসিস স্টেরয়েড দেওয়া শুরু করে তাহলে হবে না, সেটাও চিন্তা করতে হবে। আবার খুব মানে ডিপলি চিন্তা করতে হবে যে এই ফিচারগুলি সব কি আমি টিবি দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেহেতু টিবির পরে সার্কোইডোসিস হওয়া সম্ভব, সার্কোইডোসিস দ্বারা ব্যাখ্যা করা যায় কিনা, যদি যায় তখন তুমি সার্কোইডোসিসের ম্যানেজমেন্ট দিয়ে দিবা। আর যদি আমাদের চিন্তায় না থাকে যে টিবির পরে সার্কোইডোসিস হতে পারে, তাহলে তো ওই এমডিআর টিবি ছাড়া বা রিল্যাপস টিবি ছাড়া আর কোনোটাই আসবে না আমাদের মাথায়। আচ্ছা, এটা কে পড়বে? একজন পড়ো। এই নাফিউল আছো? নাফিউল? প্রথম প্যারাটা নাফিউল পড়ো। কি নাফিউল নাই আজকে? ছিল তো স্যার। কই আছে তো, এখনো নাম দেখাচ্ছে। এখনো আছে স্যার, এখনো আছে স্যার। তো রেসপন্স করতেছে না যে? মিউট করেই কথা বলতেছে কিনা স্যার? না মিউট করে তোলে তো কথা শুনবে না। আচ্ছা ইয়াসিন, ইয়াসিন তুমি পড়ো, প্যারাটা তুমি পড়ো। Sir, at the age of 17 years, this college girl student had cough, low-grade fever, loss of weight, and raised ESR. X-ray chest showed tuberculous infiltration in right upper lobe. She was given anti-tubercular drugs. Lesions on X-ray chest disappeared completely by 6 weeks. Anti-tubercular drugs was continued for total period of 9 months. আচ্ছা তুমি এটাকে বাংলায় একটু সামারি বলো 3 লাইনে যেটা পড়লা। স্যার 17 বছরের কলেজ গার্ল, তার ছিল স্যার কাশি ছিল আর লো গ্রেড ফিভার ছিল, ওয়েট লস ছিল।
আর ইনভেস্টিগেশনে তার ইএসআর রেস্ট পাওয়া গেছে, এক্সট্রেতে স্যার রাইট আপার লোবে টিউবারকুলাস ইনফিলট্রেশন পাওয়া গেছে। তাকে স্যার অ্যান্টিটিবি ড্রাগ দেওয়ার পরে এক্সট্রা চেস্টের লেশন যেটা ছিল স্যার ইনফিলট্রেশন, ওইটা 6 সপ্তাহে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করছে। আর অ্যান্টিটিবি ড্রাগ এরপরে টোটাল 9 মান্থস কন্টিনিউ করা হয়েছে স্যার। 9 মান্থ কন্টিনিউ করা হলো। আচ্ছা, তার মানে তার সব ফিচার ছিল টিবির মতো, এবং আমরা তাকে এনটিটিভি দিলাম, এবং আনইভেন্টফুলি পেশেন্ট ভালো হয়ে গেল, তাই না? তার মানে শেষ। কিন্তু ঘটনা এখানেই শেষ না, পরের ঘটনাটা বর্ষা বলবে। বর্ষা, পরের প্যারাটা তুমি পড়ো। During the next 6 years, she kept very well and completed her studies for MBA. Soon thereafter, she developed fever, cough, breathlessness, loss of weight, and extensive infiltrative lesion occupying both lung fields. Sputum showed AAB. She was again given anti-TB drugs, but without improvement. Her condition progressively deteriorated over next 5 months. She was admitted in hospital. Sputum smear was positive for AAB, and culture for drug sensitivity did not show resistance to drugs. আচ্ছা, তাহলে কি হলো যে কতদিন পর তার আবার সমস্যাটা হলো যে 6 বছর পর পরের তার 6 বছরে তার মানে কন্ডিশনটা, সে আবার জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ওয়েট লস এগুলো ডেভেলপ করে, এবং ডে বাই ডে তার কন্ডিশনটা ডিটোরেট করে। এবং হ্যাঁ। পরবর্তীতে টেস্টের মধ্যে যে দেখা গেল যে স্যার যেটা আপনি বললেন যে ড্রাগ সেনসিটিভিটি টেস্ট করার পরেও কোনো রেজিস্ট্যান্স পাওয়া যায় না, কিন্তু স্পুটাম স্মেয়ারে এবি পজিটিভ ছিল। আচ্ছা, স্পুটামে যেহেতু এবি পজিটিভ ছিল, এবি ছিল, তার মানে তো কোনো কনফিউশন নেই যে এটা টিউবারকুলোসিস, তাই না? যদি জিন এক্সপার্ট হতো বা আদার ডিএনএ, আদার পিসিআর টেস্ট হতো, তাহলে আমরা বলতাম যে এটা হয়তো বা ডেড ভেসেলের জন্য, অথবা এটাতে কনফিউশন আছে। কিন্তু এবি ছিল মানেই ডেফিনেটলি তার টিবি ছিল। তার মানে তখন তাকে আবার এনটিটিভি দেয়া হলো, কিন্তু এইবার সে কিন্তু এনটিটিভিতে রেসপন্স করলো না। রেসপন্স না করে কি করলো, উল্টা সে প্রোগ্রেসিভলি খারাপ হতে থাকলো, ডেটোরিয়েট করতে লাগলো পরের 5 মাসের মধ্যে, তাই তো? তো প্রথমবার তার একবার টিবি হলো, পরের বার সে এগেইন ব্যাকটেরিওলজিক্যালি প্রুভেন টিউবারকুলোসিস নিয়ে আসলো। ডেফিনেটলি আমাদের কাছে এটা মানে রিট্রিটমেন্ট ক্রাইটেরিয়াতে পড়বে। কিন্তু উইথ এনটিটিভি পেশেন্টের রেসপন্স তো হচ্ছেই না, আরো দিন দিন সে খারাপ হতে লাগলো। তারপরের প্যারাটা কে পড়বা? শাহিন, তুমি পড়ো। শাহিন। জি স্যার, পড়তেছি স্যার। Repeat X-ray tests showed rapid progression of infiltration. After considerable evaluation, steroid was added in specifically adequate doses for treatment of sarcoidosis. Her moribund condition improved almost miraculously and progressively. Anti-tubercular drugs were discontinued after 6 months, but steroids were continued for a further period of 10 months until all the lesions cleared out. About a year later, she migrated to Switzerland on a job, and her diagnosis of sarcoidosis was accepted by the health department concerned with immigration. আচ্ছা, তার মানে তার যখন ইমপ্রুভ করতেছে না, তখন ওই যে ওদের মাথার মধ্যে ছিল যে হয়তো এটা শুধুই টিবি না, টিবির সাথে সার্কোইডোসিসও তার আছে। কারণ কমন ইনফরমেশন হলো যে টিবির পেশেন্ট পরের বার সার্কোইডোসিস নিয়ে আসতে পারে। তো তারা ওইভাবে চিন্তা করে তারা কি করলো, তাকে এনটিটিভিটাও চালাতে লাগলো, টিবির মতো, টিবি ট্রিটমেন্টের মতো, সাথে আবার কর্টিকোস্টেরয়েড যোগ করে দিল। এবং যোগ করার পর দেখছো একটা মানে রিপিট তার ইমপ্রুভমেন্ট হলো, একটা মিরাকলের মতো, যে শব্দগুলি ওরা উচ্চারণ করলো। এবং পরে টিবি 6 মাসের ট্রিটমেন্ট 6 মাস পেলো, সার্কোইডোসিসের যেদিন থেকে শুরু করলো ওদিন থেকে আবার 1 বছর দিল, তার টিবি সার্কোইডোসিস দুইটাই চলে গেল। এবং সে যদি সার্কোইডোসিস ডেভেলপ না করতো, তার ডিসচার্জে যদি সার্টিফিকেটে টিউবারকুলোসিস লেখা থাকতো, সেই ইমিগ্রেশনে ঝামেলায় পড়তো। সার্কোইডোসিস হয় হলো কি, সেই ইমিগ্রেশনও পার হয়ে গেল। সেজন্য আমরা সবাই এখন চিন্তা করবো যে আমাদের যাতে টিউবারকুলোস সার্কোইডোসিস হয় না, যাতে ইমিগ্রেশনের সমস্যা না হয়। আচ্ছা, তো দেখছো মানে কিভাবে তোমাকে, সেই জন্যই তোমাকে অ্যালার্ট থাকতে হবে এই কন্ডিশনগুলিতে, যে আমি শুধুই টিভিতে রিজিট থাকবো নাকি সাথে সার্কোইডোসিসটাও চিন্তা করবো, যে পেশেন্ট সার্কোইডোসিস ডেভেলপ করে ফেলছে। তো এটা কে পড়বা? জিজারিন, তুমি পড়ো। হ্যাঁ জিজারিন। জি স্যার। হ্যাঁ পড়ো।
Case 2 pleural effusion in sarcoidosis. A 40-year-old female housewife presented with moderate right-sided lymphocytic exudative pleural effusion. বর্ষা তুমি মিউট করে মিউট করো তোমার মাইক্রোফোন। ম্যাডাম বর্ষা আমাকে না, মিউট করা আছে তাসমিয়া নওরিন। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ Rest of her lung fields were normal and there was no hilar lymphadenopathy on chest scaogram. She was managed with RZ, HE and corticosteroids and became normal in 2 months when Z and E were stopped. However, after 4 months of therapy, she developed cough and breathlessness and chest scaogram, and CT scan showed bilateral hilar and mediastinal lymphadenopathy without ring enhancement or caseation, and bilateral parenchymal infiltration. Her serum AC level was 150 international unit per milliliter, normal আচ্ছা হ্যাঁ নর্মাল করার দরকার নেই আচ্ছা and tuberculin test was negative with 5 TU of PPD. Her transbronchial lung biopsy revealed non-gaseating granulomas consistent with diagnosis of sarcoidosis. সার্কোডোসিস আচ্ছা তার মানে এই কেসটার সামারি হলো যে পেশেন্টের প্রথমে টিউবারকুলার প্লুরাল ইফিউশন ছিল এবং পরে গিয়ে সে কিছু রেসপিরেটরি প্রবলেম ডেভেলপ করলো ওইখানে দেখা গেল যে তার সার্কোডোসিস লিম্ফ নোড বা আদার ফিচারগুলি তো টিউবারকুলোসিস যে ফর্মই হোক সেটা টিউবারকুলার লিম্ফোডেনোপ্যাথি হোক টিউবারকুলার প্লুরাল ইফিউশনই হোক পরবর্তীতে গিয়ে সার্কোডোসিস হতে পারে এবং সেই সার্কোডোসিসও যে কোনো ফর্মে হতে পারে এমন নয় যে তার প্যারেনকাইমাল ইনভলভমেন্টই হবে অথবা হাইলার লিম্ফ নোডই হবে অথবা সার্ভিক্যাল লিম্ফ নোডই হবে কোনো প্যাটার্ন নেই তাহলে এনি টিবি পালমারি হোক এক্সট্রা পালমারি হোক পরে যদি সার্কোডোসিস ডেভেলপ অন্য ফিচার নিয়ে আসে সেটা কোনোভাবে যদি সার্কোডোসিসের সাথে মিলানো যায় তাহলে সার্কোডোসিসটা তোমার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে ইন এডিশন টু রিল্যাপস টিউবারকুলোসিস আচ্ছা তো যাই হোক এই সবগুলি আমরা এটাতে যাচ্ছি না সব একই কেস হিস্ট্রি এবং ডিফারেন্ট জার্নাল থেকে নেওয়া তো এগুলি যে প্রথমে টিউবারকুলোসিস নিয়ে আসলো এবং পরে গিয়ে তোমার আদার ফিচার অফ সার্কোডোসিস ডেভেলপ করলো এবং প্রত্যেকটা পেশেন্টকেই তোমাকে কোনো পেশেন্ট আছে যার নাকি টিউবারকুলোসিসও আছে সার্কোডোসিসও আছে তার দুই ট্রিটমেন্টই লাগতেছে আবার কিছু পেশেন্ট আছে তার কোনো টিবির ওষুধই লাগেনি সেটা একদম সোললি সার্কোডোসিস শুধু স্টেরয়েড দিয়ে দিছো সুতরাং তুমি যদি খুব এক্সপার্ট হও দেখা গেল যে না আপনার কোনো এনটিটিভি লাগবে না দিস টাইম দিস ইজ অনলি সার্কোডোসিস নো আদার অ্যাসোসিয়েটেড প্যাথোলজি আচ্ছা এটার জন্য আমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিন্তু ফর্মুলেটেড হয়ে গেছে সুতরাং এটা এখন কিন্তু খুব রেয়ার কন্ডিশন না হয়তো আমরা কম প্র্যাকটিস করি বলে মনে হতে পারে যে এটা নতুন কিছু অলরেডি ক্রাইটেরিয়া হয়ে গেছে তো সাধারণত এইজ থাকে তোমার 25 to 45 তারপরে কোনো জেন্ডার প্রিডিসপোজিশন নাই এখানে মেল ফিমেল ইকুয়াল আর হিস্ট্রিটা পাস্ট হিস্ট্রি অফ টিবি বা ক্লোজ হিস্ট্রি অফ টিবি কন্ট্যাক্ট ফ্যামিলি হিস্ট্রি অফ টিবি ডায়াবেটিকদের একটু বেশি হয় তাহলে আমাদের মূল কথাই তো যে টিউবারকুলার সার্কোডোসিস যদি আমরা চিন্তা করি আগে তার একটা টিবির হিস্ট্রি থাকতে হবে অথবা এখানে আরেকটু ওরা রিল্যাক্স করে দিচ্ছে ডায়াগনোসিস যে ক্লোজ টিবি কন্ট্যাক্ট বা ফ্যামিলি হিস্ট্রি অফ টিবি হলো পেশেন্টের দেখা গেল যে সার্কোডোসিস হওয়ার চান্স বেশি থাকে পেশেন্ট নিজে হয়তো টিউবারকুলোসিস নিয়ে কখনো প্রেজেন্ট করে নাই সার্কোডোসিস মেবি আর হিজ ফার্স্ট ম্যানিফেস্টেশন মাইল্ড ফিভার অ্যানোরেক্সিয়া ওয়েট লস এটা টিবি দুইটাই ইনফ্লামেটরি কন্ডিশন টিবি তো হতে পারে সার্কোডোসিস হতে পারে অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে আচ্ছা টিউবারকুলার সার্কোডোসিসে ওই যেটা সার্কোডোসিস কি হয় আইএলডি তাই না তাহলে ক্রনিক ড্রাই নন প্রোডাক্টিভ কাফ হতে পারে শর্টনেস অফ ব্রেথ অন এক্সারশন তার মানে একটা টিবির পেশেন্ট পাস্ট হিস্ট্রি অফ টিবি নাও আইএলডি লাইক ফিচার যে বেসিক যে কমন সিম্পটম আইএলডি লাইক সিম্পটম তাহলেই তোমাকে মাথায় মধ্যে স্ট্রাইক করতে হবে কি সার্কোডোসিস হয়ে গেল কিনা তারপর পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস পেশেন্ট এখন চেস্ট এক্সরেতে হাইলার অর মেডিস্টিনাল লিম্ফ নোড ক্লিনিক্যালি সার্ভাইকাল বা আদার লিম্ফ নোড নিয়ে যদি আসে তোমাকে তো চিন্তা করতে হবে যে এটি দিস মে বি টিউবারকুলার লিম্ফ নোড টু কিন্তু সার্কোডোসিস কিনা আর যদি তুমি পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস বাইল্যাটারাল অ্যান্টিস্পিটিক ট্রেপস পাও তাহলে তো আর তুমি এখন আর টিবি দিয়ে মিলাইতে পারতেছো না তোমাকে ডেফিনেটলি আইএলডি দিয়ে চিন্তা করতে হবে এবং চিন্তা তো করবাই
তখন যাতে আবার ডাবল প্যাথোলজি চিন্তা না করো, কনফিউজড হয়ে না যাও, সেই জন্যই এই তথ্যটা মাথায় রাখবা যে টিবি পেশেন্টের পরে এরকম ভাবে আসতে পারে। ইন দ্যাট কেস আমরা এটাকে সার্কোডোসিস দিয়ে ব্যাখ্যা করব। এবং এইটাই প্রথম কেস না, বা এটা কোনো রেয়ার কেস না, দিস হ্যাপেন্স। এবং এই নিয়ে কেস হিস্ট্রি জার্নালে আছে, সেই জন্যই আমাদের ডিসকাশনটা। তাহলে তুমি ইএসআর নন স্পেসিফিক বাড়তেই পারে। টিউবারকুলার সার্কোডোসিসের পেশেন্টের এসি লেভেল বাড়বে। এসির সাথে তো আর টিবির কোনো দ্বন্দ্ব নাই, সুতরাং সার্কোডোসিসের জন্য এসি বাড়বে, সাথে টিবি থাকুক আর নাই থাকুক। আচ্ছা, ওই যেটা বললাম এমটি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। স্পুটামও পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কারণ যদি টিবি সার্কোডোসিস একসাথে থাকে তাহলে স্পুটাম এবি পজিটিভ হবে। যদি টিবি সার্কোডোসিসের মধ্যে যেটা প্রিডোমিনেন্ট, টিবিটা প্রিডোমিনেন্ট হলে পজিটিভ হবে, সার্কোডোসিস প্রিডোমিনেন্ট হলে নেগেটিভ হবে। আচ্ছা, আর পিসিআর করলেও তুমি কিন্তু ওই যে টিবি ডিএনএ পেতে পারো। আর থেরাপিউটিক রেসপন্সটা কি হবে টিউবারকুলার সার্কোডোসিসে? তোমার মানে এক্সপেক্টেড রেসপন্স তুমি পাবা না। যেটা এটাই তো হওয়ার কথা, যে পেশেন্টের টিবির সাথে আন্ডারলাইং সার্কোডোসিস আছে, তাকে তারপর স্টেরয়েড না দিলে সার্কোডোসিসের কোনো রেসপন্স তুমি পাবা না। আরেকটা হলো যে তার আসলে টিবি নেই, অনলি সার্কোডোসিস, মানে হি ডিজার্ভস অনলি স্টেরয়েড, তাকে তো এন্টিটিভি দিলে কোনো এক্সপেক্টেড রেসপন্স কেন, কোনো রেসপন্সই তুমি পাবা না। আবার যদি টিউবারকুলার সার্কোডোসিস থাকে, তাকে যদি তুমি স্টেরয়েড দাও, ইউ উইল গেট ড্রামাটিক রেসপন্স। আচ্ছা, এমটিটা কি হয়? এমটিটা হয় কি যে পজিটিভ এমটি এখানে সার্কোডোসিসকে রুল আউট করবে না। আমরা যখন খুব স্ট্রংলি পজিটিভ এমটি নিয়ে আসে, আমরা চিন্তা করি যে এই আর সার্কোডোসিস না। কিন্তু যদি টিউবারকুলার সার্কোডোসিস হয়, তাহলে কিন্তু তার পজিটিভ এমটিও থাকতে পারে। তার কারণ একটা পোস্ট পিটি পেশেন্টের সার্কোডোসিস হতে পারে। ধরো যে যার নাকি একবার টিবি হয়, তার তো পরবর্তীতে এমটি পজিটিভ থাকেই, তাই না? তাহলে আমার যে এমটিটা পজিটিভ, আমি সার্কোডোসিস ডেভেলপ করছি, এই সার্কোডোসিসের মানে ইমিউন রেসপন্সের জন্য, ইমিউনো সাপ্রেশনের জন্য, সেল মিডিয়েটেড ইমিউনিটি ডিপ্রেশনের জন্য এমটিটা নেগেটিভ হতে যে সময়, তার আগেই তুমি যদি আবার আমার এমটি করে ফেলো, তুমি কিন্তু সেই আগেরটাই পাবা, পজিটিভ পাবা। আবার যদি এমন হয় যে আগে তার পজিটিভ এমটি ছিল কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে, এটা সার্কোডোসিস হবার তোমাকে আরেকটা তোমাকে ক্লু দিবে যে এটা দিস মে বি সার্কোডোসিস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ব্যাকগ্রাউন্ড। এখন পজিটিভ এমটি নেগেটিভ অন্য কারণও হতে পারে, পেশেন্টের লিম্ফোমা বা আদার যে কোনো ইমিউনো ডিপ্রেশন হলো, ইমিউনো সাপ্রেশন হলো, সেটা হতে পারে। আবার আরেকটা পয়েন্ট আছে যে যদি যে সাইটে তুমি এমটি করতেছো সেখানে যদি কোনো আনইউজুয়াল গ্রানুলোমেটাস গ্রোথ হয়, তাহলেও সেটা তোমাকে সার্কোডোসিস সাজেস্ট করবে, সার্কোডোসিস হয়ে গেল কিনা। তাহলে একটা এটা কিন্তু খুব আনইউজুয়াল, ওটার উপর ভরসা করে থেকো না যদি হয়। কিন্তু একটা পেশেন্টের এমটি নোন পজিটিভ এমটি পরবর্তীতে নেগেটিভ হয়ে গেছে, এবং একই সঙ্গে তার আইএলডি লাইক ফিচার, লিম্ফোডেনোপ্যাথি, বিএইচএল বা চেস্ট এক্সরেতে প্যারেনকিমার ইনফিল্ট্রেশন থাকে, তখন ধরে নিবা যে দিস ইজ নাথিং বাট টিউবারকুলোসিস, সার্কোডোসিস। যে ওই নট অনলি সার্কোডোসিস, টিউবারকুলার সার্কোডোসিস, আগে টিবিটা এখন সার্কোডোসিস হয়ে গেছে। তাহলে আমাদের কনক্লুশন হলো যে তার যে কথাগুলি বললাম, যে all the post TB recurrent chest বা lymph node problem may not be relapse or complication of TB। তাহলে এই কথাটাই তো আমরা এতক্ষণ বারবার বলতেছিলাম যে টিবির পরে চেস্ট বা লিম্ফ নোড প্রবলেম নিয়ে আসলেই এটা রিল্যাপস অফ টিবি, কমপ্লিকেশন অফ টিবি, হ্যাঁ, প্যারাডক্সিক্যাল রিঅ্যাকশন অফ টিবি, ওগুলি চিন্তা করা যাবে না। না, ওইগুলি চিন্তা করবা, শুধুমাত্র ওইগুলি চিন্তা করা যাবে না, ওইগুলির সাথে সার্কোডোসিসটা তোমাকে মাথায় রাখতে হবে, টিউবারকুলার সার্কোডোসিস কি, ওগুলিও চিন্তা সাথে রাখবা, মানে অ্যাজ এ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আর আরেকটা জিনিস, যে অল দ্যাট কেজিয়েট ইজ নট টিবি। আমরা যেমন বলি যে কেজিয়েশন নেক্রোসিস মাস্ট টিউবারকুলোসিস, কিন্তু ওই রকম একটা সিনারিও চিন্তা করো যার নাকি টিপিক্যাল টিউবারকুলোসিস আগের বার ছিল, সেই কেজিয়েশনটা কিন্তু পরের বার বায়োপসি করলে চলে যাবে তা না, সেই কেজিয়েশনটা কিন্তু পরের বার থাকতে পারে, কিন্তু আসলে পরের বার সে আসলে ডেভেলপ করেছে সার্কোডোসিস। তাহলে এই কেজিয়েশনটা পাচ্ছ তুমি আগের টিবির কেজিয়েশন, কিন্তু ইন দিস টাইম দিস ক্লিনিক্যাল ফিচার্স আর ডিউ টু সার্কোডোসিস। তাহলে সবকিছু মিলিয়ে তুমি ডিসিশন নিবা, কোনো রিজিড হওয়া যাবে না যে কেজিয়েশন পেয়েছি তো এটা টিবি ছাড়া আর কোনো কিছু না। এইভাবে তুমি যদি এটা পোস্ট টিবি
সার্কোডোসিস হয়, মানে টিউবারকুলার সার্কোডোসিস হয়, তাহলে তুমি কেজিয়েশনও পেতে পারো। আলটিমেটলি দ্যাট কেজিয়েশন ইজ নট ডিউ টু সার্কোডোসিস, ওটা টিউবারকুলোসিসের জন্যই। All the failure to treatment response to NTTB is not treatment failure, তাই না? যখন NTTB তে রেসপন্স করতেছে না, যে আমাদের পেশেন্টের কথাই ধরো, তাকে আমরা তো NTTB দেওয়ার পর কোনো রেসপন্স করতেছিল না, আমরা যদি বলি যে না এটা ট্রিটমেন্ট ফেলিউর, ধরো যে আমরা তো বেশ আর্লি শুরু করে দিছি যে 3 মাস 6 মাস পরে রেসপন্স করে নেই, তার সিমটোমেটিক রেসপন্স করে নেই, এফবি হয়তো ভালো হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, তাহলে ট্রিটমেন্ট ফেলিউর বলা যাবে না। তাহলে আমাদের মাথায় যেহেতু আছে যে দিস মে বি এ নিউ ফেনোমেনা, যে টিবিটা সার্কোডোসিসে কনভার্ট হয়ে গেছে, অথবা টিবি এবং সার্কোডোসিস একই সঙ্গে আছে, কম্বাইনলি আছে, আমি তো তার শুধু টিবি ট্রিটমেন্ট দিচ্ছি, সার্কোডোসিস ট্রিটমেন্টও হচ্ছে না, এই জন্য সে রেসপন্সও করতেছে না। আরেকটা, অল দ্য সার্কোডোসিস দ্যাট ফেল টু রেসপন্ড টু স্টেরয়েড ইজ নট ট্রিটমেন্ট ফেলিউর। সার্কোডোসিস ওই একই কথা খাটে, তার টিবিও আছে সার্কোডোসিসও আছে। আবার ধরো আমাদের পেশেন্টেই ধরো যে তার হাইলার লিম্ফোডেনোপ্যাথি আছে, sp2 কম 69%, or ILD like feature in CT scan, তাকে তুমি দিচ্ছ স্টেরয়েড, রেসপন্স করতেছে না, তুমি চিন্তা করলা যে এটা তো ট্রিটমেন্ট ফেলিউর সার্কোডোসিস, তাও হবে না, কারণ সার্কোডোসিসের মধ্যে রেসপন্স করতেছে, কিন্তু টিউবারকুলোসিসের যে ব্যাপারটা সেটা থেকে তো সে রিকভার করতেছে না, সেটার জন্য সে সাফার করতেছে। তাহলে টিবি ট্রিটমেন্ট রেসপন্স না করলেও চিন্তা করতে হবে ট্রিটমেন্ট ফেলিউর হতে পারে অথবা সার্কোডোসিস হতে পারে। সার্কোডোসিস ট্রিটমেন্ট রেসপন্স না করলেও চিন্তা করতে হবে ট্রিটমেন্ট ফেলিউর হতে পারে অথবা কনকমিটেন্ট টিউবারকুলোসিস হতে পারে। বুঝতে পারছো সহজ না ব্যাপারটা? আচ্ছা, এখন এইটি মানে টিউবারকুলার সার্কোডোসিস, আমরা তোমাদেরকে জাস্ট এক দুইটা এক্সরে দেখাই দিই, যে অনেক সময় এই যে বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথির সাথে এটা সার্কোডোসিসটাতে আমরা আসি। টিবি সার্কোডোসিস কিন্তু এখানেই আমাদের শেষ, এই নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই তো? যদি কনফিউশন থাকে পরে আমাদেরকে প্রশ্ন করবা, আমরা জাস্ট আর কয়েকটা স্লাইড দেখে নিই। এবার আসো আমরা সার্কোডোসিসের কয়েকটা স্লাইড দেখে আজকের মতো শেষ করে দিব। বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি, কিন্তু একই সঙ্গে যদি প্যারাট্রাকিয়াল লিম্ফোডেনোপ্যাথিও থাকে, এটাকে বলে তোমার ল্যামডা সাইন, এরকম ল্যামডার মতো। সাধারণত রাইট সাইডে রাইট প্যারাট্রাকিয়াল লিম্ফোডেনোপ্যাথি থাকে এবং বাইল্যাটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি থাকে, এটা সার্টেন গ্রুপ অফ পেশেন্টের মধ্যে এটা পাওয়া যায়, এটাকে বলে ল্যামডা সাইন। এই যে এখানে প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড, এটা হলো বাইল্যাটারাল হাইলার লিম্ফ নোড। তারপর অনেক সময় সার্কোডোসিস কিন্তু তুমি এই ক্যালসিফিকেশন নিয়ে আসবে, এরকম পেশেন্ট পাবা যে হাইলার লিম্ফ নোড ছিল বা প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড, এটা কিন্তু এটা কি নোড, হাইলার না প্যারাট্রাকিয়াল? এটা হাইলার স্যার। হাইলার কেন? এটা কি? এটা স্যার ব্রঙ্কাস না, কালোটা ট্রাকিয়া স্যার। টাকিয়া, প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড, তাই না? এই দেখছো এই দুইটাই এখানে, এটা জাস্ট ট্রাকিয়া হবে নাকি? এটা তো এটা ক্যারিনার নিচে পরে অবশ্য ব্রঙ্কাস। ব্রঙ্কাস, হ্যাঁ, কারণ এই যে এইটা একটা এটা একটা, তার মানে এটা তো অ্যাওর্টো পালমোনারি উইন্ডোর কাছে চলে আসছে। ক্যারিনার পরে, কারিনার পরে ইন্টারমিডিয়েট লোব ব্রঙ্কাসের পাশে, আসলে এটা ইন্টারমিডিয়েট লোব ব্রঙ্কাস বা মেইন ব্রঙ্কাসও বলতে পারো, রাইট? তাহলে তোমার যেহেতু রাইট এবং লেফট দুইটাই দেখা যাচ্ছে, সুতরাং ট্রাকিয়া বলার আর অবকাশ নেই। শুধু একটা যদি পাওয়া যেত তাহলে আমরা এটাকে বলতাম যে প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড। যাই হোক, আমাদের কথা হলো যে সেই ক্যালসিফাইড লিম্ফ নোড নিয়েও আসতে পারে, এখানে একটু এওরটিক ক্যালসিফিকেশন আছে। আর তোমাদেরকে যেটা এই যে স্যার বলে, মহিউদ্দিন স্যার ওদিন বলেছেন বা প্রায়ই বলে যে পেরিলিম্ফেটিক নোডিউল, এই যে দেখো এইরকম একটা সুতার মতো থাকবে, লেখা থাকবে, এখানে তোমার নোডুলার ডিপোজিশন হবে, পেরিলিম্ফেটিক নোডিউল। হিস্টোপ্যাথোলজি আমাদের আপাতত জানতে হবে না। এই যে পেরিলিম্ফেটিক নোডিউল, একটা লাইন বরাবর তোমার নোডিউলগুলি জড়ো হয়ে থাকে। সার্কোডোসিস যখন এন্ড স্টেজে চলে যায় তখন কিন্তু সে এরকম ফাইব্রোসিস নিয়ে আসে। তোমাদের কাছে মনে হতে পারে বাইল্যাটারাল পোস্ট টিবি ফাইব্রোসিস, আসলে সার্কোডোসিসকে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে, যে এক্সরেতে দেখো এই পেশেন্ট কিন্তু যে স্টেজ 4, যেটা রেডিওলজিক্যাল স্টেজ 4 এ চলে গেছে, তার এরকম ফাইব্রোসিস, ডিস্ট্রাকশন অফ প্যারেনকাইমা, হানিকম্বিক লাইক ফিচার, এগুলি তোমার অ্যাডভান্সড সার্কোডোসিস। এবং এই ফেজটাকে আমরা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারতাম, প্রিভেন্ট করতে পারতাম যদি আর্লি স্টেজে তাকে
স্টেরয়েড ট্রিটমেন্ট দিতে পারতাম। আর্লি স্টেজ মানে যখন ইন্ডিকেটেড তখন, একদম ভেরি আর্লিতে তো ট্রিটমেন্টই দিতে হয় না, ফলো আপ করতে হয়। তো তাকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে, নট আর্লি স্টেজ, মানে অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে যদি তাকে আমরা কর্টিকোস্টেরয়েড দিতাম, তাহলে কিন্তু এই ফেজটা থেকে আমরা তাকে বাঁচাতে পারতাম। এখন আর তেমন কিছু করার নেই। পেশেন্ট উইল ডেভেলপ পালমোনারি রাইট হার্ট ফেলিউর এবং রেসপিরেটরি ফেলিউর, একে আর এখন স্টেরয়েড দিয়ে আসলে লাভ নেই। এই জন্য সার্কোডোসিসকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। তুমি তাকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট টাইমে এডুকুয়েট ডোজে, এডুকুয়েট পিরিয়ড স্টেরয়েড পেলো কি পেলো না তার উপর নির্ভর করবে পেশেন্ট এই ফেজে যাবে কি যাবে না। এবং সার্কোডোসিস যখন তুমি দাও, পেশেন্টের কিন্তু ড্রামাটিক রেসপন্স হয়, এবং 1.5 মাস পর বা 1 মাস পরে তুমি কি করবা, বন্ধ করে দিবা, তাহলেই কিন্তু আরো ক্ষতিকর হয়ে যাবে। পরবর্তীতে স্টেরয়েড আবার এতটা ভালো কাজ করবে না। তোমাকে সার্কোডোসিস ট্রিটমেন্ট দিতে হবে 1 বছর, এবং এটার একটা প্রোটোকল আছে, ট্রিটমেন্ট প্রোটোকল, সেটা আজকের আলোচনার বিষয় না বা এই স্লাইডের আলোচনার বিষয় না, আমরা এটা আলোচনা করব যে হাই ডোজে দিয়ে কিভাবে আস্তে আস্তে কমাতে কমাতে মেইনটেনেন্স ডোজে নিয়ে আসবো 5 to 10 মিলিগ্রামে। তারপরে একই সঙ্গে আরো অন্য ড্রাগও দেওয়া যায়, কিন্তু স্টেরয়েড হলো যে মেইন ড্রাগ, এবং এটার ডিউরেশন হবে নট লেস দেন 1 ইয়ার। 1 বছরের কম দিয়ে, বইয়ে যদিও 9 মাস থেকে 1 বছর লেখা আছে, কিন্তু 1 বছরের কম স্টেরয়েড পাওয়ার পরে আমাদের মানে এক্সপিরিয়েন্স ভালো না, পেশেন্টরা আবার পরে খারাপ হয়ে আসে এবং পরবর্তীতে আর ভালো হতে চায় না। অ্যাটলিস্ট 1 ইয়ার। অনেক সময় তোমার এই যে ইউনিলেটারাল লিফ নোড নিয়েও কিন্তু আসতে পারে। আমাদের প্রথম যে এক্সেটা ছিল সেটা ইউনিলেটারাল হাইলার লিফ নোড নিয়ে আসতে পারে, ইউনিলেটারাল হাইলার, এবং এখানে ইউনিলেটারাল হাইলার লিফ নোড আছে এবং তোমার ক্যালসিফিকেশনও আছে। এখানে দিস ইজ লিম্ফ নোড বুঝতে হলে সিটি স্ক্যানে তোমাকে কিন্তু এই সিটি উইথ কন্ট্রাস্ট করতে হবে। এবং সার্কোডোসিস একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার, যে তুমি যদি প্যারেনকেমা দেখতে চাও সেখানে করতে হবে এইচআরসিটি, আবার তুমি যদি লিফ নোডটা ভালো করে ডেলিনিয়েট করতে চাও সেটা করতে হবে সিটি উইথ কন্ট্রাস্ট। যেমন এখানে দেখো কন্ট্রাস্ট, ভেসেলগুলি কন্ট্রাস্ট নিয়েছে, কিন্তু এই লিফ নোডটা একটু অন্যরকম ডেনসিটি, একটু ব্ল্যাকিশ ডেনসিটি, দিস ইজ লিফ নোড। তবে যেহেতু আমরা সিটি স্ক্যানেও তো প্যারেনকেমার স্ট্রাকচার গুলো বুঝতে পারবো, একটু মানে খুব ক্লিয়ার কাট না হলেও, কিন্তু যদি একটা সিটি স্ক্যান করতে হয় এবং হাইলার লিফ নোড নিয়ে যদি আমাদের কনফিউশন থাকে, তাহলে সিটি উইথ কন্ট্রাস্ট করাটাই বেটার। আর যদি হাইলার লিফ নোড নিয়ে আমাদের কোনো কনফিউশন না থাকে চেস্ট এক্সেতে, তাহলে এইচআরসিটি করে আমরা আরো প্যারেনকেমাল স্ট্রাকচারটা ভালো করে স্টাডি করতে পারি। এইটা হলো তোমার টাকিয়া, তাই না? দেখছো এখানে কোনো ভাগ নাই, ডিভিশন নাই। এই টাকিয়ার পাশে আছে তোমার, এটা কি, এটা এই যে আমি যে কার্সার নাড়তেছি, কেউ একজন বলো। স্যার প্যারাট্রাকিয়াল। প্যারাট্রাকিয়াল লিফ নোড। এখানে এক্সে কি কোনো প্যারাট্রাকিয়াল লিফ নোড আছে? এই চেস্ট এক্সেতে এই যে আছে, আছে স্যার। আছে। জি স্যার। তাহলে এইটাই তোমার এখানে দেখা যাচ্ছে। তাহলে সিটি উইথ কন্ট্রাস্ট, দেখো ভেসেলগুলি কন্ট্রাস্ট নিয়ে জ্বলজ্বল করতেছে, আর লিফ নোড উইল নট টেক কন্ট্রাস্ট। লিফ নোড কন্ট্রাস্ট নিলেও ওই কর্টেক্সের দিকে একটু নেয়, একটু চারপাশে মার্জিন একটু সাদা থাকতে পারে, কিন্তু ওভারঅল পেশেন্টের এটা একটু একটু এইরকম এইরকম তোমার শ্যাডো দেখাবে, একটু ব্ল্যাকিশ এরিয়া। সো দিস ইজ প্যারাট্রাকিয়াল লিফ নোড। সার্কোডোসিস কখনো কখনো এরকম কনসোলিডেশন লাইক ফিচার নিয়ে আসতে পারে, তোমার কাছে মনে হতে পারে নিউমোনিয়া। সুতরাং ওই যে নন রিজলভিং নিউমোনিয়াতে যে ডিডি গুলি তোমাদের আগে বলেছিলাম, সেটার মধ্যে সার্কোডোসিসও অ্যাড করে দিবা। সার্কোডোসিসও তুমি যত অ্যান্টিবায়োটিক দাও রিজলভ হবে না, রেয়ারলি, দিস ইজ রেয়ার পিকচার অফ সার্কোডোসিস, কিন্তু পসিবল। আলটিমেটলি হয় কি, চেস্ট এক্সরেতে এনি ফিচারই তুমি সার্কোডোসিস ডিডি বলতে পারবা, কিন্তু কমন ফিচারগুলি তোমাকে কমনলি চিন্তা করতে হবে। আচ্ছা, এইটা হলো তোমার এই যে ছায়াপথ সাইন বা গ্যালাক্সি সাইন বলে, যে এখানে গ্রানুলোমা গুলি একসাথে জমা হয়ে হয়ে কিছু একটু রাতের আকাশের মতো অবস্থা। যেমন এই দেখছো, এই যে মনে করো যে এটা একটা আকাশ পুরাটা, এই যে মাঝখানে ছায়াপথ থাকে না, তোমরা তো আকাশ দেখোনি, রাতের আকাশ তো দেখো নাই মনে হয় কেউ, সব ইলেকট্রিসিটি যুগের মানুষ। আচ্ছা, তাহলে এরকম ছায়াপথ দেখা যায় রাতে, অন্ধকার রাতে যদি তাকাও দেখবা যে এরকম ছায়াপথ দেখা যায়, একটা এরিয়া জুড়ে সাদা হয়ে আছে। তো এই জন্য এটার নাম হলো, এগুলো যে গ্রানুলোমা গুলি একসাথে জড়ো হয়ে আছে, এটার নাম ছায়াপথ সাইন, গ্যালাক্সি সাইন বলে।
এবং এরকম একটা সাইন দেখে আমরা পেশেন্ট ডায়াগনোসিস করেছিলাম। পেশেন্টের ছিল আনোয়ারা থেকে বলে দিছে নন কেজেটিং গ্রানুলোমা সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস। ওই সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস দেখে থানা লেভেলে ওনাকে এনটিটিভি শুরু করে দিচ্ছে। তো ভাগ্য ভালো যে টিবির ওষুধ খেয়ে জন্ডিস ডেভেলপ করছে। জন্ডিস ডেভেলপ করে চলে আসলো ঢাকা মেডিকেলে আমাদের কাছে। আসার পর যখন এইচআরসিটি করা হলো, মানে এক্সরেতে সার্কোডোসিস সাসপেক্ট করে, সেখানে দেখা গেল যে গ্যালাক্সি সাইন। ওটা আমি তোমাদেরকে দেখাবো, ছবি তোলা আছে। হোয়াই দিস? তারপরে ব্রঙ্কোস্কোপি করলাম, ব্রঙ্কোস্কোপিতেও একদম টিপিক্যাল অফ সার্কোডোসিস। পরে অনলি স্টেরয়েড দেওয়া হলো, আর এনটিটিভি শুরু করা হলো না। তার হ্যাপাটোটক্সিসিটি ছিল। আবার যদি শুরু করা হতো, আমরা সবাই মিলে যদি শুরু করতাম, তাহলে কিন্তু পেশেন্টের টক্সিসিটিও হতো বেশি এবং রেসপন্সও করতো না। সেই স্টেরয়েড খেয়ে পেশেন্ট ভালো হয়ে গেছে, এখনো মিডল ইস্টে আছে, চলে গেছে মিডল ইস্টে। তাহলে এইটা হলো যে তুমি যদি সার্কোডোসিসটা না চিন্তা করতা, তুমি যদি এই গ্যালাক্সি সাইন না চিন্তা, তাহলে কিন্তু আবারও তাকে তুমি এনটিটিভি দিতা এবং পেশেন্ট আরো খারাপ হয়ে যেত। এখানে এই যে যেটা বললাম যে কন্ট্রাস্ট দেওয়ার পর দিজ আর দা ভেসেলস, এটা হলো তোমার হাইলার লিম্ফ নোড, এটা হাইলার লিম্ফ নোড, এগুলিও তোমার লিম্ফ এক্সটেন্সিভ লিম্ফেডেনোপ্যাথি। সার্কোডোসিস নিয়ে আসতে পারে, অনেক কনসোলিডেশন নিয়ে আসতে পারে, এরকম অনেক সময় কিন্তু এরকম মাস লাইক লিশন নিয়ে কিন্তু আসতে পারে সার্কোডোসিস। সুতরাং তোমার টিউমার বলো, টিবি বলো, তারপরে আদার বলো, সবগুলি হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস ফর দিস নোডিউলস, মিলিয়ারি টিবি ফর মিলিয়ারি শ্যাডোজ, তারপরে মেলিগনেন্সি ফর দিস টিউমার্স। তাহলে সার্কোডোসিসের অনেকগুলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে। রেডিওলজিক্যালি সে অনেক ফিচার শো করতে পারে। আচ্ছা, আরেকটা হলো, তোমরা যে অ্যাসপারগিলোমা পড়ছো না? অ্যাসপারগিলোমাতেও কেভিটির ভিতরে ফাঙ্গাল বল হয়, তাই না? তাই তো অ্যাসপারগিলোমা? আচ্ছা, তোমাদের আসলে সবার মাইক্রোফোন মিউট বলে তাড়াতাড়ি রেসপন্স করতে পারতেছো না। জি স্যার। এই যে জি স্যার, এটা রিসেন্টলি আছে। হ্যাঁ, তার মানে সার্কোডোসিস কিন্তু সার্কোয়েড কেভিটির মধ্যে অ্যাসপারগিলোমা হতে পারে। এটা কোন বইয়ে লেখা আছে? এটা কোন বইয়ে আছে? ডেভিডসন আছে স্যার। ডেভিডসনই আছে, ইয়েস। তার মানে এটা কিন্তু একদম, এটার জন্য পুরো ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে গিয়ে খুব একটা বড়সড় বই খুঁজা পাইছো তুমি, ওটা দাবি করার দরকার নেই। দিস ইজ, যদি বলে একটা অস্পি যদি দেয় অ্যাসপারগিলোমার, প্রথমেই প্রশ্নটা আসবে যে রাইট 5 আন্ডারলাইং কন্ডিশন যেখানে এটা হতে পারে। তার মধ্যে একটা হলো টিউবারকুলার কেভিটি, আরেকটা হলো লাং অ্যাবসেস এর কেভিটি, আরেকটা হলো যে তোমার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আরেকটা হলো সার্কোডোসিস, আরেকটা হলো তোমার রিউমাটয়েড নোডিউল, তাই না? এই ব্যাপারগুলি কিন্তু সব তোমার কাছে মানে একদম মাথার মধ্যে থাকতে হবে, আশা মাত্রই তোমার টর্চার করে রেখে দিতে হবে। দিস সার্কোডোসিস এইভাবে তোমার প্রেজেন্ট করতে পারে দ্যাট দিস ইজ অ্যাসপারগিলোমা, কিন্তু আন্ডারলাইং কেভিটি ওয়াজ ডিউ টু আনট্রিটেড সার্কোডোসিস। সার্কোডোসিসকে তুমি সময় মতো চিকিৎসা করলে তার কেভিটি হওয়ার সময় পাবে না। কেভিটি হয়েছে মানে সে নেগলেক্টেড কেস বা ডায়াগনোসিস মিসড। হ্যাঁ, তুমি যখন এইটাও আরেকটা ফাঙ্গাল বল, এই যে তুমি তাকে চিকিৎসা দাও নাই ঠিক মতন, দেখো ফাইব্রোসিস হয়ে টুয়ে শেষ, এখানে দিস ইজ অ্যানাদার ফাঙ্গাল বল, এটা সার্কোডোসিস। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, না এই পর্যন্ত থাকুক, শেষ না, আরেকটু